সুবোধ ঘোষ এক চলমানতার আখ্যানকার। তিনি বিদ্রোহী ছিলেন না, কিন্তু গভীরচারী ছিলেন। তিনি একবার বলেছিলেন, মানুষের জীবন এক নিরন্তর পথ চলার ইতিহাস। সেই পথ চলা তার লেখাতেও। ভারত প্রেম কথা তার শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হলেও বাংলা সাহিত্যে তার অবদান সেখানেই শেষ নয়। চেতনপুরার বিশপ হ্যাটো গল্পটিও তার নিজস্ব ঘরানাতেই আমাদের ভাবতে বসায়, নিজেদের মতো করে ভালো মন্দের বিচারে ঠেলে দেয়। এই গল্পটি সংকলিত আছে অশোক প্রকাশন প্রকাশিত লেখকের জীবন বিচিত্রা গল্প সংকলনটিতে। গল্পে আড্ডায় রৌহিনের আজকের আসরের মধ্যমণি এই মহান গদ্যকার। আসুন শুনে নিই সুবোধ ঘোষের ছোট গল্প চেতনপুরার বিশপ হ্যাটো, পাঠে আমি রৌহিন। চেতনপুরার যে জঙ্গলের ভিতর দিয়ে সুবর্ণরেখা নদীর একটি শাখা স্রোত, তার মানে একটা সরু চেহারার ঝর্ণা নদী বয়ে গিয়েছে, সে জঙ্গলের উত্তর দিকের অর্ধেকটা পরগনাই তো বাবু কৃপান সিং এর জমিদারি, আর দক্ষিণ দিকের অর্ধেকটা হলো ঠাকুর সাহেবদের জমিদারি। তহসিলদার রামতনু আজ 6 মাস হলো এ জঙ্গলের যেখানে কাঠ কাটা মুন্ডাদের ছোট বস্তির কাছে একটা মেটে ঘরের মধ্যে বসে খাজনা তহবিলের হিসাব লিখছে, সে জায়গাটার নাম সিমারিয়া। সিমারিয়ার এই কাছারিতে আর যিনি এখন আছেন এবং আগেও ছিলেন, তিনি হলেন বাবু দানেশ সিং, এই কাছারির ভান্ডারী। আর যারা আছে তারা হলো কাছারির 2 বুড়ো সিপাই আর কানা চাকর জিতরাম। কি আশ্চর্য, সিমারিয়ার এই কাছারির ওই 2টি বুড়ো সেপাইয়ের দুজনেরই থুতনিতে আর কপালে 2টো করে বড় বড় আঁচিল। আঁচিলের মোটা মোটা চুল পেকে সাদা হয়ে গিয়েছে। সিমারিয়ার সবাই বিশ্বাস করে 2 বুড়ো সেপাইয়ের হাতের 2 বল্লম দেখে নয়, ঠাকুর সাহেব জমিদারির জঙ্গলে 10টা ডিহির সব প্রজা ওই 2 আঁচিলের চেহারার রকম দেখে ভয় পায় আর বকেয়া খাজনা ঝটপট শোধ করে দেয়। ঝর্ণা নদী ছুটলির দুপাশে পাথরের খাঁজের মধ্যে টানা টানা সিঁদুরের দাগের মতো লালচে রঙের দাগ দেখা যায়। ঠাকুর সাহেব একটি জরুরি চিঠি দিয়ে তহসিলদার রামতনুকে সাবধান করে দিয়েছেন, খুব সাবধান রামতনু, চেতনপুর আর পরগনাইত কৃপাল সিং এর কোনো ঠিকাদার যেন পাথর তুলতে গিয়ে ছুটলির কিনারের ওই লাল রঙে দাগা পাথরগুলিকেও নিয়ে সরে পড়তে না পারে। মনে রাখবে, এগুলো যেমন তেমন পাথর নয়, পারদ ভরা পাথর। কিন্তু ছুটলির ওপারে শিয়ালকাঁটা আর গুয়েগাঁড়ার ফুলে সারা শরীর ঢাকা দিয়ে বাংলো চেহারার যে 7-8টি ছোট ছোট পুরনো বাড়ির ধ্বংস দাঁড়িয়ে আছে, সেগুলোও কি কোনো দামি ধাতুর চিহ্ন বুকের মধ্যে লুকিয়ে রেখেছে? ভান্ডারী দানেশবাবু বলেন, হ্যাঁ জি হ্যাঁ, এগুলি হলো 100 বছর আগের ইংরেজ সাহেবদের যত সোনাকুঠির ঘরবাড়ির ভাঙা চিহ্ন। পরগনাইত বাবু কৃপাল সিং বিশ্বাস করেন, এইসব সোনাকুঠির ভাঙাচোরা দেহের কোথাও না কোথাও সোনার তাল লুকিয়ে আছে। ইংরেজ মার্চেন্টরা হঠাৎ একদিন প্লেগের ভয় ভীরু হয়ে সোনা তোলবার সব কাজ ছেড়ে দিয়ে আর তরবর করে পালিয়ে গেল। কিন্তু কিছু সোনা কি তারা লুকিয়ে রেখে যায়নি? বর্ষাকালের সুবর্ণরেখার যে জলের ঢল অনেক বালু বয়ে নিয়ে এসে ছুটলির বুকে ছড়িয়ে দিত, সেই পাথুরে বালু থেকে অনেক সোনার বালু তোলা হতো। সোনাকুঠির ইংরেজরা সেজন্য কয়েকশো মুন্ডা ছেলে মেয়েকে সোনার বালু তোলবার কাজে লাগিয়েছিল। এপারের বস্তির কাঠকাটা মুন্ডারা নাকি সেই সোনা তোলা মজুর মুন্ডাদের বংশধর। ভান্ডারী দানেশবাবু বলেন, চেতনপুরের কৃপাল সিং এর শখ যেমন বড়, স্বপ্নও তেমনি বড়। তিনি একদিন অনেক টাকার ডাক হেঁকে ছুটলি নদীর এদিকের শাল সেগুনের বিরাট জঙ্গলটা কিনে নিয়েছিলেন। শাল সেগুনের জন্য নয়, ওই ভাঙা চোরা যত সোনাকুঠির জন্য। ভান্ডারী দানেশবাবুর মুখের গল্প শুনতে শুনতে যেমন চমকে ওঠে রামতনু, তেমনি মাঝে মাঝে হেসেও ফেলে। ভান্ডারী দানেশবাবু বলেন, বেচারা কৃপাল সিং অনেক লোক লাগিয়ে এইসব সোনাকুঠিতে অনেক খোঁড়াখুড়ি করিয়েছিলেন। পূর্ণিমা চাঁদের আলোতে ঝলমল এক সন্ধ্যায় তিনি নিজের চোখে দেখেছিলেন প্রত্যেকটি সোনাকুঠির দেওয়ালের ফাটলে সোনার চাপ ঝকঝক করছে। দিনের বেলা দেয়াল খুঁড়তে গিয়ে কৃপাল সিং এর সব লোক ভয় পেয়ে শাবল গাঁইতি ফেলে দিয়ে ছুটে পালিয়ে গেল। সোনা নয়, হায় হায়, সোনা নয়, দেয়ালের ফাটলে যত বুড়ো সাপের গায়ের আঁশ জ্বলছিল। তাই দেখে বাবু কৃপাল সিং হেসে ফেলে রামতনু, বাহ,
এ যে একেবারে রূপকথার মতো চমৎকার আশ্চর্যের গল্প। ভান্ডারী দানেশবাবু কালের কি কৌতুক। ছুটলি নদীর ওপারে, যেখানে একদিন বর্ষার জলের ঢল ছড়িয়ে পড়ে সুবর্ণরেখার বালুর সঙ্গে সোনার বালু ছড়িয়ে দিত, সেখানে এখন বলুন তো কিসের রাজত্ব? রামতনু, নেকড়ের? না। রামতনু, শেয়ালের? না। তবে কি গঙ্গা ফড়িং এর রাজত্ব? দানেশবাবু, না মশাই না, সেখানে এখন ছুঁচোর রাজত্ব। রামতনু হেসে ফেলেন, আশ্চর্য হবারই কথা। দানেশবাবু বলেন, একটি দুটি নয়, 20টি 50টি ছুঁচোও নয়, আমাদের সবারই বিশ্বাস অন্তত 100-3 ছুঁচো ওখানে মাঠের এদিকে ওদিকে চারিদিকে বাস করে। এইবার কথা বলতে গিয়ে ভান্ডারী দানেশবাবুও হেসে ফেললেন। আমাদের দুই বুড়ো বীর, দুই সেপাই একদিন সন্ধেবেলা ওই মাঠ ধরে আসবার সময় বাচ্চার ছেলের মতো কোঁকিয়ে চিৎকার ছেড়েছিল, বাঁচাও বাঁচাও বলে। বল্লভ হাতে দুই সেপাই দৌড়ে এসে ওই কাছারি বাড়ির দাওয়ার উপর আছড়ে পড়েছিল। কি ভয়ানক দৃশ্য হুজুর, হাজার হাজার ছুচুন্দর ছোটাছুটি করছে। কিন্তু হাজার হাজার না হোক, 100-3 ছুচুন্দর দিনের বেলায় কোথায় থাকে? দিনের বেলায় ছুঁচোদের কাউকে তো দেখতে পাওয়া যায় না। দানেশবাবু বলেন, কি জানি মশাই, মনে হয় ওরা ওপারের ওই মাঠের এদিকে ওদিকে ওদের তৈরি যত সুড়ঙ্গের মধ্যে থাকে। কিন্তু ওই মাঠেরই মধ্যে একটি বেশ পরিচ্ছন্ন চেহারার বাংলো ধাঁচের যে মেটে বাড়িতে রাত্রিবেলায় আলো জ্বলে, সে বাড়িটার কি ভয় ডর নেই? নিশাচর ছুঁচোর দলকে ছুটোছুটি করতে দেখে ওই বাড়িটার প্রাণ কি একটুও অস্বস্তি কিংবা অশান্তি বোধ করে না? না, একটুও না। অর্গানাইট বাবু কৃপাল সিং এরও এক কুটুম, নাম কুশল সিং, যিনি ওই পরিচ্ছন্ন বাড়িতে থাকেন, তিনি বলেন, যত সব আজগুবি মিথ্যে কথা। হাজার হাজার কিংবা শত শত ছুঁচো এখানে রোজ রাতে ছুটোছুটি করে, এটা হলো সিমারিয়ার ওই কাছারি বাড়ির ভান্ডারী দানেশবাবুর কল্পনা আর রটনা। যে লোকটা নিজের গরিবী দশার জন্য একটুও লজ্জিত নয়। দানেশবাবু নামে লোকটা বাবু কুশল সিং এর জীবনে ঠাঁটবার দেখে হিংসে করে। তাকে এখান থেকে সরিয়ে দেবার মতলবে তাই সে 300 ছুঁচোর ছুটোছুটির গল্প তৈরি করেছে। রামতনুর কাছে ছুঁচো নামক প্রাণীর নিতান্ত নিরীহ জীবনের নানা কথা বলতে গিয়ে হেসে ফেলেন বাবু দানেশ সিং। আমি কিন্তু সত্যিই একদিন ভয় পেয়েছিলাম। ওহ, ছুঁচোদের সে কি ফুর্তি আর কি নাচানাচি। সে রাত আমার হারানো গরুটাকে খুঁজতে গিয়ে ওখানে কুশল সিং এর বাড়ির সামনে ওই চাতালের উপর একটু দাঁড়িয়েছিলাম। চাঁদের আলো ছিল, দেখতে পেলাম শত শত ছুঁচো মাঠের উপর ঘুরে কুয়াশায় ভেজা ঘাসের শিকড় খুঁড়ে বের করছে আর খাচ্ছে, আর মাঝে মাঝে চাতালের উপর এসে নাচানাচি করছে। চাতালের এক ধারে গন্ধরাজ লেবুর গাছ আর একটা কুয়ো। কুয়োর কাছে একটা সুড়ঙ্গের মুখ। হঠাৎ কোথা থেকে একটা বন বিড়াল ছুটে এলো। এক মুহূর্তের মধ্যে সব ছুঁচো সেই সুড়ঙ্গের ভিতরে উধাও হয়ে গেল। আমিও ভয় পেয়ে এক দৌড় দিয়ে। রামতনু, তাই বলুন, ছুঁচো দেখে নয়, বন বিড়াল দেখে আপনি ভয় পেয়েছিলেন? দানেশ সিং, হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। ছুঁচো দেখে আশ্চর্য হয়েছিলাম, আর বন বিড়াল দেখে ভয় পেয়েছিলাম। হ্যাঁ, ওই চাতালটার ইতিহাস জানেন? রামতনু, না। দানেশ সিং, ওটা সোনাকুঠির সাহেবদের টেনিস খেলবার কোর্ট ছিল। রামতনু হাসে। ইতিহাসের এই শিক্ষাটাকেই কবিতা করে বলেছেন এক কবি, যেথা মন্ত্রী সাথ নরনাথ বসিতেন ধীর, সেথা ফেরুপাল ফিরে ফিরে পুকারে গভীর। 2, কে এই কুশল সিং? তিনি চেতনপুরার নামকরা রহিস, অর্গানাইট বাবু কৃপাল সিং এর কুটুম হন। তা হন, কিন্তু এখানে কেন? এখানে থেকে কোন ইচ্ছার কোন কাজ করছেন ইনি? জঙ্গলের হাওয়া খেয়ে স্বাস্থ্য ভালো করছেন? ভান্ডারী দানেশবাবু বলেন, আমার তো তাই মনে হয়। একজন চাকর আছে যার কাজ হলো কুশলবাবুকে দুবেলা তেল মালিশ আর দলাই মলাই করা। আরেকজন চাকর আছে যার কাজ হলো দুবেলা রান্না করা আর কুশলবাবুর জন্য রাবড়ি তৈরি করা। কিন্তু কোন রোজগারের টাকায় কুশলবাবুর এই ঠাটবাট নির্বাহ হয়? ভান্ডারীজি দানেশবাবু একদিন সকালে নদীর ওপারের মাঠ ধরে ভিনগাঁয়ে যাবার সময় কুশলবাবুকে দেখতে পেয়েই থমকে দাঁড়ান। দানেশবাবু কোনো কথা জিজ্ঞাসা করবার আগে কুশলবাবুই মুখ টিপে হাসেন আর জিজ্ঞাসা করেন,
আপনি তো জাতে রাজপুত। দানেশবাবু: আজ্ঞে হ্যাঁ। কুশলবাবু: আমিও রাজপুত, কিন্তু। দানেশবাবু: কিসের কিন্তু, বলুন। কুশলবাবু: কিন্তু আমি একথা বলবো না যে আপনি একজন ছুঁচো। আমি বলবো আপনার ভাগ্যটাই ছুঁচো। তা না হলে আপনি জাতে রাজপুত হয়েও 20 টাকা মাইনের ভান্ডারিগিরি করবেন কেন? হঠাৎ মুখ ফিরিয়ে বেড়ার কাছের একটা পেয়ারা গাছের দিকে চোখ তুলে হাঁক ছাড়েন কুশলবাবু: কিরে ছুঁচোরা, পেয়ারা চুরি করতে এসেছিস? ঠিকই, পেয়ারা নেবার জন্য দুটো মুন্ডা ছেলে গাছের কাছে এসে দাঁড়িয়েছিল। ধমকের হাঁক শুনেই পালিয়ে গেল। এইবার দানেশবাবুকে আবার প্রশ্ন করেন কুশল সিং: আপনাদের কাছারির তহসিলদার ছোকরাকে আমি চিনি না। সে লোকটার একটা ছুঁচো কিনা আমি জানি না। আমি জানতে চাই, আপনাদের ঠাকুর সাহেবদের প্রজাগুলি তো নিতান্ত দরিদ্র অবস্থায় যত ছুঁচো, খাজনা টাজনা ঠিক মতন দেয় কি? দানেশবাবুর গলার স্বর সত্যি যেন ভয় পেয়ে ছুঁচোর মতো কিচকিচ করে। আপনি এখানে থেকে কি করেন? কুশল সিং এর দুই চোখ দপ করে জ্বলে ওঠে। আমি কি করি সেটা বুঝবার মতো মগজ এখানে কি কারো আছে? কোনো ছুঁচোর তো নেই জানি। এইবার ভীরু নিরীহ চেহারার মানুষটার ভান্ডারী দানেশবাবুর দুই চোখের তারার ভিতর থেকে যেন একটা জ্বালার ফুলকি ঝরে পড়তে থাকে। আচ্ছা চলি, আশা করছি আবার একদিন দেখা হবে। চলে গেলেন ভান্ডারীজি দানেশবাবু। হো হো করে গলা ফাটিয়ে হেসে ওঠেন বাবু কুশল সিং। হেসে হেসে ডাক ছাড়েন, যেন তার ভাষাটা আর হাসির শব্দটা বেশ ভালো করে শুকনো মুখ আর ভীরু ওই দানেশবাবুর কানে পৌঁছায়। আজ খুব বেশি করে ঘি ঢেলে খিচুড়ি রাখবি রামবিলাস, যেন গন্ধটা সব ছুঁচোর নাকে যায়। কি সাহস আমাকে সওয়াল করে? চাকর রামবিলাস বলে, একটা ছুঁচোর কিন্তু খুব সাহস বেড়েছে হুজুর। কুশল সিং: হ্যাঁ, কি ব্যাপার? সন্ধ্যা হতেই একটা ছুঁচো রোজই ঘরের ভিতর ঢুকে ছোটাছুটি করে, আর কি ভয়ানক দুর্গন্ধ ছড়ায়। কুশল সিং: পিটিয়ে মেরে ফেলো না কেন? রামবিলাস: অনেক চেষ্টা করেছি হুজুর, কিন্তু কিছুতেই মারতে পারছি না। কুশল সিং: তুমি কি একটা নিষ্কর্মা ছুঁচো? ব্যাপার দেখে একটা সন্দেহ বাবু কুশল সিং এর মনে বেশ ঘন হতে শুরু করেছে। 300 ছুঁচোর মিথ্যে গল্পটা শুধু নয়, এই সত্যিকারের দুর্গন্ধ ছড়ানো ছুঁচোটাও নিশ্চয়ই একটা চক্রান্তের বস্তু। ওই ওরা ছুটলির ওপারে সিমারিয়ার কাছারি বাড়ির ওই লোকগুলো ছুঁচোর ভয় দেখিয়ে তাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছে। ওরাই এই দুর্গন্ধ ছড়ানো সত্যিকারের একটা ছুঁচোকে পাঠিয়েছে। হেসে হেসে নিজের মনে বিড়বিড় করেন কুশল সিং: হায় হায়, বাঘকে দিয়ে নয়, ভাল্লুককে দিয়ে নয়, একটা ছুঁচোকে দিয়ে কট্টর রাজপুত কুশল সিংকে ভয় পাইয়ে দেবার চেষ্টা। ওরা মূর্খ, ওরা আতুর ঘরের শিশু। কিন্তু কি ভয়ানক দুর্গন্ধ রে বাবা! ছুঁচোটা যদি এভাবে রোজই সন্ধ্যায় এখানে এসে ছুটোছুটি করে, তবে কুয়োর ধারের গাছে এত চমৎকার গন্ধরাজ লেবু, সেও যে দুর্গন্ধরাজ লেবু হয়ে যাবে। দুই চাকরের দুটোই বোধহয় কুসংস্কারের ভূত। এদের মতে গণেশের ইঁদুর যা, ছুঁচোও তা, পিটিয়ে মারলে দোষ হবে বলে ওরা মনে করে। তা বেশ তো, ছুঁচোটাকে না হয় নাই মারা হলো, ছুঁচোর দুর্গন্ধটাকে মেরে ফেললেই তো হয়। ছেলেবেলায় কপচানো সেই ছড়াটাকে মনে পড়ে, আর হেসে ফেলেন বাবু কুশল সিং। দেখো দেখো বাহাদুর, क्या मजे का खेल, চুচুন্দার কা সির পর চামেলি কা তেল। চামেলির তেলের শিশিটাকে হাতে নিয়ে আলো জ্বলা ঘরের ভিতরে বসে রইলেন কুশল সিং। আসুক ছুঁচো, আর ছুঁচোত্বের গন্ধই তিনি বদলে দেবেন। ভিতরে ঢুকেছে ছুঁচো, ছুটোছুটি করছে, দুর্গন্ধে বাতাস ভরে উঠেছে। ধীর স্থির কুশল সিং মুখের দুরন্ত হাসিটাকে একেবারে ধীর স্থির করে নিয়ে দেখতে থাকেন ছুঁচোটা কখনো দেয়াল বেয়ে, কখনো বা ভোঁতা রকমের একটা লাফ দিয়ে দেয়ালের তাকের উপর উঠবার চেষ্টা করছে। কেন না, দেওয়ালের তাকে একটা ডালার মধ্যে মকাইয়ের কিছু দানা রাখা হয়েছে। ছুঁচো কি ওই মকাইয়ের দানা খাবার লোভে এরকম আইঢাই করছে? না, বেশিক্ষণ নয়। ছুঁচোটা বোধহয় একটু ক্লান্ত হয়েছে, খাটের পায়ের কাছে এসে থমকে রয়েছে। শিশিটা উপর করে ছুঁচোটার গায়ের উপর চামেলির তেল ঢেলে দিয়ে দুর্বার এক আহ্লাদের আবেগে চেঁচিয়ে হেসে ওঠে কুশল সিং। আরে বাবা, ছুচুন্দর কা সির পর চামেলি কা তেল। ছটফট করে ছুটে পালিয়ে গেল ছুঁচোটা। চামেলির তেল
যেন বিষের জ্বালা নিয়ে ছুঁচোর গায়ে গড়িয়ে পড়েছে। কিন্তু কি আশ্চর্য, চামেলি তেলের স্পর্শে সুগন্ধিত ছুঁচোটা আর কোনো একটি সন্ধ্যাতেও কুশল সিং এর ঘরের ভেতর ঢোকেনি। ঘরের বাইরেও কোনো আনাচে কানাচে ছুঁচোটাকে ঘুরতে ফিরতে দেখা যায় না। কুশলবাবু তার এই মজেকা খেল এর মহিমা দেখে যেমন পুলকিত তেমনি গর্বিত হয়ে চাকরদের সঙ্গে হাস্যালাপ করেন। দেখলি তো কি কায়দা করে ছুঁচোটাকে তাড়ালাম, এখন যদি ওটা ফিরেও আসে তবু দুর্গন্ধের চোট সইতে হবে না। রামবিলাস বলে, হ্যাঁ হুজুর, এই ভালো হলো, গণেশজির ইঁদুরের মতো জীব ছুচুন্দারকেও মারতে নেই। কুশল সিং, এই একটা কাজ করবি, ছুঁচোটার ওপর চামেলির তেলের এই খেলাটার খবর সিমারিয়ার কাছারি বাড়ির কাছে পৌঁছে দিতে পারবি? বুঝুক সিমারিয়ার ছুঁচোরা, বিশেষ করে ওই দানেশ ছুঁচো, কুশল সিং এর সঙ্গে বুদ্ধিতে এঁটে উঠবার জোর ওদের কারণেই। রামবিলাস, হ্যাঁ হুজুর, এখনই এই মজার খবরটা ওদের কানে পৌঁছিয়ে দিচ্ছি। 3। রামতনু হেসে হেসে জিজ্ঞেস করে, কি খবর ভান্ডারীজি, লোকটার পরিচয় জানতে পেরেছেন কি? ভান্ডারী দানেশবাবুও হাসেন, কিন্তু সেই হাসির মধ্যেও যেন আগুনের ফুলকি হাসে। কথা বলতে গিয়ে দানেশবাবুর 2 ভুরু কুঁচকে উঠে। বিশেষ কিছু এখনো জানতে পারিনি, শুধু জেনেছি লোকটা জরির পাগড়ি মাথায় চড়িয়ে মাঝে মাঝে কোথায় যেন চলে যায়, আবার 2-1 দিনের মধ্যেই ফিরে আসে। দেখা যাক। মুন্ডা ছেলেরা এই কদিন হলো ঘাস কাটতে ও কাঠ কুড়োতে গিয়ে মাঠের এখানে ওখানে থমকে দাঁড়ায় আর একটা করুণ দৃশ্য দেখতে থাকে। খবর শুনে ভান্ডারীও সে দৃশ্য একদিন দেখে এসেছেন। 7-8টা ছুঁচো একসঙ্গে গুঁতো দিয়ে ঠেলে ঠেলে ঠুকরে ঠুকরে গায়ের মাংস কেটে একটা ছুঁচোকে তাড়িয়ে নিয়ে চলেছে। বুঝতে অসুবিধা নেই, বিতাড়িত ছুঁচোটা হলো চামেলি তেলের গন্ধ লাগা সেই ছুঁচো, বাবু কুশল সিং এর মাজেকা খেল যার জীবনের সর্বনাশ করেছে। চামেলি তেলের গন্ধ তো ছুঁচোর কাছে শত্রুজীবের গায়ের উৎকট গন্ধ। বুঝতে পারেন ভান্ডারীজি, হতভাগ্য ছুঁচোটাকে যারা ঠুকরে ঠুকরে ঠেলে নিয়ে চলেছে তারা একই সুরঙ্গের মধ্যে আশ্রিত যত সব আপনজন। সুগন্ধিত ছুঁচোটা তার প্রতিবেশী আর ভাই বেরাদারদের কাছেই ধিকৃত, অবাঞ্ছিত ও সন্দেহভাজন একটা নতুন জীব। পরপর 3টে দিন মাঠের ওপর এই করুণ দৃশ্যটা ছোটাছুটি করে। তারপর একদিন দেখা গেল চামেলি তেলের গন্ধ লাগা ছুঁচোটা শিয়াল কাটার একটা ঝোপের কাছে মরে পড়ে আছে। আর ওদিকে বাবু কুশল সিং এর পরিচ্ছন্ন বাড়িটার বড় দরজার সামনে মিঠু মিয়ার রোশন চৌকির সানাই নাকারা বাজছে। কি ব্যাপার? কোনো ছেলে মেয়ের বিয়ের ব্যাপার তো হতে পারে না। বাবু কুশল সিং এর ওই ঘরের আঙিনাতে তার কোনো ছেলে মেয়েকে কোনোদিন দেখতে পাওয়া যায়নি, যদিও তিনি প্রায় 2 বছর হলো এখানে আছেন। রামতনু একদিন একটা সন্দেহের কথা দানেশবাবুকে বলেছিল, মনে হয় লোকটা পাওনাদারের ভয় এখানে এসে ঠাঁই নিয়েছে। দানেশবাবু 2 চোখ টান করে হেসেছিলেন, আমার মনে হয় না। যাই হোক, সানাই বাজে কেন, কিসের হর্ষ, কিসের উৎসব? পরের দিন দেখতে পেয়ে আরো আশ্চর্য হয় রামতনু, রঙিন কাপড়ের সাঙ্গিয়ানা টাঙিয়ে তার নিচে একটা আসর সাজানো হয়েছে। কি ব্যাপার? দানেশবাবু বলেন, এইবার বলতে পারি। বলুন তবে। দানেশবাবু, ওই বাবু কুশল সিং রায় সাহেব খেতাব পেয়েছেন। রামতনু, হ্যাঁ, এ আবার কি রকম ব্যাপার? দানেশবাবু, এই ব্যাপারের দৃশ্য দেখবার জন্য নেমন্তন্ন করেছেন কুশল সিং আপনাকে আর আমাকেও। নেমন্তন্নর চিঠির লেখাগুলো যেন আষাঢ়ে গল্পের মতো একটা ঘটনার পরিচয়। বিশ্বাস করতে ইচ্ছেই করে না যে বাবু কুশল সিং রায় সাহেব খেতাব পেয়েছেন। ওই শামিয়ানার নিচে রঙিন সাটিনের ঝেলর দিয়ে ঘেরা আসরে বাবু কুশল সিং এর হাতে এসডিও উড সাহেব নিজের হাতে খেতাবের পত্র সঁপে দেবেন। আসছেন, সত্যিই কাল সকালবেলায় উড সাহেব এখানে উপস্থিত হবেন। সাব ডিভিশন দিলদার নগরের এসডিও মিস্টার আর.সি. উড, রিচার্ড চ্যাপম্যান উড। আসল ব্যাপারটা এই যে বাবু কুশল সিং রায় সাহেবের খেতাবের পত্র পেয়েই গিয়েছেন, কিন্তু তিনি এসডিও সাহেবের হাত মারফত খেতাবের এই পত্রটি হাতে নিয়ে ধন্য হবেন। থানার বড়বাবু কড়া মোচওয়ালা এক বাঙালি অনুকূল দত্ত ইতিমধ্যে একবার এসে সংবর্ধনার সব ব্যবস্থার চেহারা দেখে গিয়েছেন। 4।
100 বছর আগের সোনাকুঠির সাহেবদের সেই টেনিস কোর্ট, যেটা আজ নিতান্ত করুণ চেহারার একটা চাতাল, তারই ওপর রঙিন শামিয়ানা দাঁড়িয়ে আছে। গন্ধরাজ লেবুর গাছ আর সেই সুরঙ্গের মুখটা কত কাছে দাঁড়িয়ে আছে রঙিন শামিয়ানার প্রথম খুঁটি। সেই খুঁটির কাছে মখমলের একটা গালিচা পাতা হয়েছে। এই গালিচার উপর দাঁড়িয়ে কুশল সিং আজ এসডিও সাহেবের হাত থেকে রায় সাহেব খেতাবের পত্র গ্রহণ করবেন। নিমন্ত্রিতরা সবাই এসে সংবর্ধনার আসরে বসেছেন, কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার, তহসিলদার রামতনু আর ভান্ডারী দানেশ সিং যেখানে নিমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন, সেখানে চেতনপুরার পরগনাইট বাবু কৃপাল সিং উপস্থিত নেই কেন? কুশল সিং এই 2 বছর ধরে যে পরিচ্ছন্ন বাড়িতে ঠাঁই নিয়ে রয়েছেন, সেটা তো চেতনপুরার পরগনাইট কৃপাল সিং এরই সম্পত্তি। তাছাড়া সেই কৃপাল সিং এরই তো দূর সম্পর্কের কুটুম হলেন এই কুশল সিং। এসডিও উড সাহেবের চেহারার মধ্যে তেমন কোনো ভারিক্কি ভাব নেই বটে, কিন্তু চোখের ভঙ্গিটা বেশ তীক্ষ্ণ। বাবু কুশল সিং কি মোটা টাকার তোড়া তার হাতে ধরিয়ে দিয়ে তাকে এখানে আসতে রাজি করিয়েছেন? আসরের এক ঠাঁই পাশাপাশি বসে আরেকটু চাপা স্বরে রামতনু ও ভান্ডারী দানেশবাবু এইসব কথা বলা বলি করেন। দানেশবাবু বলেন, এটা বুঝতে আর অসুবিধের কি আছে, এ তো জানা কথা। রামতনু, কিন্তু এত টাকা এই কুশল সিং কোথা থেকে পাবেন? আপনিই তো বলেছেন কুশল সিং এর কোনো কাজ কারবার নেই। দানেশবাবু হাসেন, হ্যাঁ সেই তো কথা, দেখা যাক। জরির পাগড়ি পরেছেন বাবু কুশল সিং, আজকান আর পায়জামাকে চামেলি আতরে যেন চুবিয়ে দিয়েছেন, সুগন্ধে বাতাস ভুরভুর করছে। আসরের ভিতরে এসে বসবার আগেই দূরে দাঁড়িয়ে বারবার মাথা ঝুঁকিয়ে আর কপালে হাত ছুঁয়ে এসডিও উড সাহেবকে অভিনন্দন জানাতে থাকেন বাবু কুশল সিং। প্রীত প্রফুল্ল মিস্টার উড বারবার ডাকেন, আসুন আসুন বাবু কুশল সিং। মখমলের গালিচার উপর এসে দাঁড়ালেন বাবু কুশল সিং, আরো কয়েকবার মাথা ঝোঁকানো অভিনন্দন জানিয়ে তারপর মিস্টার উডের হাত থেকে রায় সাহেবের খেতাবের পত্রটি নেবার জন্য এগিয়ে যেতে গিয়ে যেই হাত বাড়িয়েছেন আর পা চালিয়েছেন বাবু কুশল সিং, সেই মুহূর্তেই তিনি 2 চোখ বড় বড় করে আর্তস্বরে একটা চিৎকার ছাড়লেন। সারা আসরে একটু ভয়াতুর বিস্ময়ের শোরগোল উঠল। এসডিও উড সাহেবের 2 চোখের তারা যেন এই বিস্ময়ের চমক সহ্য করতে না পেরে স্তব্ধ হয়ে গিয়েছে। এই দৃশ্যটা অন্য সময় দেখতে পাওয়া গেলে বেশ একটা কৌতুকের হাসি সবার চোখে মুখে চমকে উঠত নিশ্চয়ই, কিন্তু কে জানে কেন এখানে এই আসরের মানুষগুলি বেশ গম্ভীর হয়ে দেখতে থাকে ছুঁচোদের মস্ত বড় একটা দল সারি বেঁধে তরতর করে আসছে আর বাবু কুশল সিংকে চারদিক থেকে ঘিরে ধরেছে। পিছনের ছুঁচো তার সামনের ছুঁচোর লেজের ডগা কামড়ে ধরে রয়েছে। এটা নাকি ছুঁচোদের পথযাত্রার একটি শৃঙ্খলের নিয়ম। শুধু গম্ভীর নন, একটি মানুষ, ওই ভান্ডারীজি, যিনি 2 চোখে মিটি মিটি হাসি নিয়ে রামতনুর কানের কাছে কথা বলেন, ওটা সার্কাস নয়, ম্যাজিকও নয় রামতনু বাবু, আপনি দেখেননি, আমি অনেকবার দেখেছি। ছুঁচোরা যখন অনেক দিনের চেনা জায়গা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যায়, তখন এইরকম ভঙ্গিতে সারি বেঁধে ওরা চলে যায়। ওটা যেন পিছনের কোনো অভিশাপকে ধিক্কার দিয়ে চলে যাবার ভঙ্গি। কিন্তু ছুঁচোরা তো চলে যাচ্ছে না। বাবু কুশল সিংকে চারদিক থেকে ঘিরে ধরে একই বৃত্তে ঘুরছে, আর বাবু কুশল সিং এর সারা শরীর ঠকঠক করে কাঁপছে, চোখ দুটো আতঙ্কের আঘাত পেয়ে ঠিকরে বেরিয়ে যেতে চাইছে। বুকের দুপাশের পাঁজর ধকধক করে হাপড়ের মতো উঠছে আর নামছে। বাবু কুশল সিং এর ভয় দেখে মিস্টার উডের 2 চোখের দৃষ্টি তীব্র হয়ে ওঠে। কি যেন সন্দেহ করেছেন মিস্টার উড। রামতনুর দিকে তাকিয়ে প্রশ্ন করেন উড সাহেব, আপনি কি ইংরেজি বইটই পড়েছেন? রামতনু, পড়েছি। মিস্টার উড, আপনি কি কোনো হাই স্কুলের কিংবা কলেজের ছাত্র ছিলেন? রামতনু, হ্যাঁ ছিলাম। উড সাহেব, তবে কবি রবার্ট সাউদির বিশপ হ্যাটোর কবিতাটা নিশ্চয়ই পড়েছেন? রামতনু, হ্যাঁ। উড সাহেবের চোয়াল দুটো রাগ চাপতে গিয়ে কাঁপতে থাকে। মনে হয় এই লোকটা সেই বিশপ হ্যাটোর মতো কোনো পাপ কর্ম করেছে, তাই প্রতিশোধ নিতে গিয়ে ইঁদুরের দল বিশপ হ্যাটোকে যেমন কুড়ে কুড়ে খেয়েছিল, এই ছুঁচোরাও কি সেই রকম আক্রোশে এই লোকটাকে কুড়ে কুড়ে মেরে ফেলতে চাইছে? এরকম সন্দেহ করবার কি কোনো কারণ আছে? রামতনু, আমি জানি না।
এইবার কথা বলবার জন্য উঠে দাঁড়ালেন ভান্ডারী দানেশবাবু। মুখে সেই মিটিমিটি হাসি আর নেই, দুই চোখের দৃষ্টিতে আগুনের ফুলকি। আমি জানি, আমি জানি। মিস্টার উড, বলুন, আপনি কি জানেন? ভান্ডারীজি, রায় সাহেব খেতাব যদি দিতে হয় তবে চেতনপুরের পরগনাইত বাবু কৃপাল সিংকে দেওয়া উচিত। মিস্টার উড, কেন? ভান্ডারীজি, এই প্রবঞ্চক হলো বাবু কৃপাল সিং এর অনুগ্রহে লালিত পালিত একটি কুটুম্ব। এই লোকটাই একদিকে কৃপাল সিংকে রায় সাহেব খেতাব পাইয়ে দেবার প্রতিজ্ঞা শুনিয়ে দিয়ে অন্যদিকে তার সুনামগিরি সব কাজ ওর নিজের কাজ বলে আপনার কাছে রিপোর্ট করেছে। এই লোকটাই বাবু কৃপাল সিং এর যত ভালো কাজের সুনামকে নিজের নামে। মিস্টার উড, হ্যাঁ, কমিশনার মিস্টার টেম্বলের বাক্সিকারের সব ব্যবস্থা করেছেন, আর খরচ দিয়েছেন কে তার? ভান্ডারীজি, চেতনপুর আর বাবু কৃপাল সিং। মিস্টার উড, ফ্ল্যান্ডার্স ফান্ডে 5,000 টাকা চাঁদা দিয়েছে কে? ভান্ডারীজি, বাবু কৃপাল সিং। মিস্টার উড, বড়দিনের সময় ডেপুটি কমিশনার মিস্টার ডানকানকে একজোড়া হরিণ বাচ্চা, এক জুড়ি কাশ্মীরি আপেল, একজোড়া টার্কি আর একটা লেঘর্ন, রোড আইল্যান্ড আর মিনাক্কা কে পাঠিয়েছিল? ভান্ডারীজি, বাবু কৃপাল সিং। মিস্টার উড, কালেক্টর মিস্টার জ্যাকবের স্ত্রী সিলভিয়া জ্যাকবের সম্মানে সিলভিয়া গার্লস মাইনর স্কুল স্থাপন করতে 8,000 টাকা দিয়ে সাহায্য করেছে কে? ভান্ডারীজি, বাবু কৃপাল সিং। মিস্টার উড, আমার জন্মদিনে আমাকে 1,500 টাকা দামের একটা পিয়ানো উপহার দিয়েছে কে? ভান্ডারীজি, বাবু কৃপাল সিং। অপলক দু চোখের দৃষ্টি দিয়ে বাবু কুশল সিং এর জরির পাগড়ি পরা মাথাটা আর মুখটার দিকে তাকিয়ে থাকেন মিস্টার উড। কুশল সিং তখনও ঠকঠক করে কাঁপছে, কোনো আপত্তি করে না, অভিযোগের কোনো প্রতিবাদ করে না কুশল সিং। ছুঁচোদের চক্রটা যেন তার আত্মাটাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলবার একটা অভিশাপের বলয়। কুশল সিং এর রায় সাহেব খেতাবের পত্রটা ফরফর করে ছিঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে ওঠেন মিস্টার উড, আমি সব কথা গভর্নমেন্টকে জানিয়ে দিয়ে এই হীন লোকটার খেতাব বাতিল করিয়ে দেব। বিশপ হ্যাটোর মতো ক্ষুধার্ত মানুষদের পুড়িয়ে না মারলেও এই লোকটা কম পাপী নয়, জঘন্য ঠগ, বিশ্বাসঘাতক। ভান্ডারীজি, কিন্তু? মিস্টার উড, গভর্নমেন্টের কাছে চেতনপুর আর বাবু কৃপাল সিং এর নাম সুপারিশ করব যেন রায় সাহেব খেতাবটা তাকেই দেওয়া হয়। আর ইউ রেচেড ফেলো, ইউ বিশপ হ্যাটো, তোমাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। তোমাকে এখনই থানার হাজতে পাঠাবো। থানার বড়বাবু অনুকূল দত্ত এগিয়ে এসে মিস্টার উডকে স্যালুট দেয়। অর্ডার করুন স্যার। মিস্টার উড, উসকো বাঁধো আর লে চলো। সেই মুহূর্তে জ্ঞান হারিয়ে মাটির উপর লুটিয়ে পড়লেন ধূর্ত প্রবঞ্চক কুশল সিং। কি আশ্চর্য, সবাই দেখতে থাকে ছুঁচোদের সেই বৃত্ত আবার সরল রেখায় সার বেঁধে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে ওরা? না, দূরান্তের কোনো দিকে নয়, এই বাড়িরই উঠোনের কুয়োর কাছে, যেখানে গন্ধরাজ লেবুর গাছ ভিড় করে দাঁড়িয়ে আছে, সেইখানে একটা সুড়ঙ্গের মুখের দিকে ওরা এগিয়ে যেতে থাকে। আসর ভেঙে যাবার পর, আসরের কাছে কিংবা ভিতরে যখন আর কেউ নেই, তখন রামতনু তার আসল বিস্ময়ের কথাটা বলে ফেলে, কিন্তু ভান্ডারীজি, আমি তো বিশপ হ্যাটো কবিতাটা পড়লেও কিছুই বুঝতে পারছি না। ভান্ডারীজি, কেন বুঝতে পারছেন না? পাপীকে শাস্তি পেতে হয়, এটা তো দুর্বোধ বিস্ময়ের কোনো ব্যাপার নয়। রামতনু, না তা নয়, কিন্তু ছুঁচোর দল কেমন করে সব বুঝতে পেরে ঠিক সময় মতো এসে পাপীকে আটক করে ধরলো, সেটা ঠিক বুঝতে পারছি না। ভান্ডারীজি, কুশল সিং এর পোশাকের চামেলির আতরের গন্ধ পেয়ে সুরঙ্গের ছুঁচোরা সেই মুহূর্তেই বুঝে ফেলেছে ভয়ানক অবাঞ্ছিত একটা শত্রু জীব আবার এসেছে। রামতনু, তাই কি? ভান্ডারীজি, তাছাড়া আর কি? শুনছিলেন সুবোধ ঘোষের ছোট গল্প চেতনপুর আর বিশপ হ্যাটো আমার কণ্ঠে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর শেয়ারের অনুরোধ রইল। ভালো মন্দ নিয়ে আলোচনার জন্য খোলা রইল মন্তব্যের বাক্স। আর চ্যানেলের নিয়মিত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইবের বোতামে একটা চাপ দিলেই হবে। সবাই ভালো থাকুন, গল্পে আড্ডায় থাকুন, ভাবনায় ও চেতনায় থাকুন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। আজ আসি,